স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। বিস্তারিত আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল টেক্স ওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস আন্তর্জাতিক বস্ত্র মেলার। ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে আন্তর্জাতিক প্যারিস লা বোর্জে প্রদর্শনী কেন্দ্রে বুধবার সকালে শুরু হয় 3 দিনের এই আয়োজন। এবারের মেলার বিশেষ আকর্ষণ 2026-27 সালের শরৎ শীতকালীন সংগ্রহ, টেকসই ফ্যাশন ও পরিবেশ বান্ধব উৎপাদন বিষয়ে সেশন ও আলোচনা। প্রদর্শনীতে 30টিরও বেশি দেশের প্রায় 1300 প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে মূলত কাপড়, পোশাক, চামড়াজাত পণ্য ও সংশ্লিষ্ট উন্নত প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। চীন, ভারত, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় অংশগ্রহণ করেছে আয়োজকরা। বাংলাদেশ থেকে সরকারি উদ্যোগে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সমন্বয়ে 6টি এবং বেসরকারি পর্যায়ে 13টি, মোট 19টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ইউরোপের অন্যতম বৃহৎ এই ফ্যাশন সোর্সিং ইভেন্ট সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত রাখা হয়েছে। যেমনটি জানাচ্ছিলাম, ফ্রান্সের প্যারিসে ফ্যাশন টেক্সটাইলের 30 দেশ অর্থাৎ সেই সাথে 1300 প্রতিষ্ঠানের মধ্যে নজর কাড়ছে বাংলাদেশ। এবং এই বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্যারিসের বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল মিনিস্টার মিজানুর রহমান। জনাব মিজানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। জানাবেন ফ্রান্সের প্যারিসে যে আন্তর্জাতিক বস্ত্র মেলায় বাংলাদেশ নজর কাড়ছে, এই বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে? আমাকে যুক্ত করার জন্য। আপনারা জানেন যে টেক্সটাইল প্যারিস এটা ইউরোপের সর্ববৃহৎ এটা এক্সপো। এটা বিশেষত টেক্সটাইল এবং আরএমজি সেক্টরের জন্য সর্ববৃহৎ একটা আয়োজন। এটা প্রতি বছর 2বার অনুষ্ঠিত হয়। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্যারিসে এই আয়োজনে আমাদের যারা প্রডিউসার আছেন, আরএমজি প্রডিউসার এবং টেক্সটাইল খাতের যারা প্রডিউসার আছেন, তারা ইউরোপের সবগুলো দেশের এখানে বায়ার পেয়ে যাচ্ছেন। প্লাস এখানে অন্যান্য মহাদেশ থেকেও বায়ার আসছে। এক কথায় একটা আয়োজনে আমাদের যারা আরএমজি প্রডিউসার আছেন এবং টেক্সটাইল খাতের যারা প্রডিউসার আছেন, তারা সবাই এক জায়গাতে একটা বিপুল সংখ্যক বায়ার্স পেয়ে যাচ্ছেন। তো এদিক থেকে এটা একটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা এই প্যারিস টেক্সটাইল আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন যে ইউরোপ বা ইউরোপ ইউনিয়ন আমাদের আরএমজি খাতের জন্য সবচেয়ে বড় এক্সপোর্ট ডেস্টিনেশন। সেই বিবেচনায়ও এটা আমাদের জন্য একটা বড় পরিসর এবং বড় প্ল্যাটফর্ম। আর একটা বিষয় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে 2013 সালে যে রানা প্লাজা ইনসিডেন্ট হয়েছে, আমাদের যারা কম্পিটিটর যে কান্ট্রিগুলো আছে তারা প্রতিবারই আমাদের এই রানা প্লাজা ইনসিডেন্টটাকেই সামনে নিয়ে আসে। কিন্তু 2013 সালের পরে আমাদের যে এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স, অকুপেশনাল সেফটি, এই জায়গাগুলোতে আমাদের ব্যাপক উন্নয়ন হয়েছে। তো এই আমাদের যে উন্নয়ন, আমাদের যে সক্ষমতা, এটা জানান দেওয়ার জন্য আমাদেরকে এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মটায় আসতে হয় এবং এটা এসে আমাদের সক্ষমতার জানান দেয়া এবং আমাদের যে অ্যাডভান্সমেন্ট এবং কমপ্লায়েন্সের যে অর্জন, সেগুলো জানান দেওয়ার এটা একটা বড় প্ল্যাটফর্ম। আর একটা বিষয় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা যে অন্যান্য আমাদের কম্পিটিটর কান্ট্রিজ তারা টেকনোলজিক্যাল জায়গাগুলোতে কি কি উন্নয়ন করছে সেটা আমাদের যেমন দেখা জরুরি। প্লাস এই ফ্যাশনের ক্ষেত্রে কি কি চেঞ্জ হচ্ছে, কি কি ট্রেন্ড আসছে, সেটা আমাদের প্রডিউসারদেরকে জানা প্রয়োজন। এসব দিক বিবেচনা করে টেক্সটাইল প্যারিস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যেমনটা বলছিলেন যে বছর আমাদের 18টা কোম্পানি জয়েন করেছে। আমরা আশা করছি যে নেক্সট ইভেন্ট যেটা বা নেক্সট এডিশন যেটা ফেব্রুয়ারি 2026 হবে, এটা আশা করি আমাদের একটা বড় সংখ্যক কোম্পানি এখানে জয়েন করবে। জনাব মিজানুর রহমান, ধন্যবাদ আপনাকে। আগামী 6 অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড টেকঅ্যাওয়ে বা আর্তা 2025 অ্যাওয়ার্ড ও গালা ডিনার। জাঁকজমকপূর্ণ এই আয়োজনকে সামনে রেখে ইতিমধ্যেই ন্যাশনাল শেফ অব দ্য ইয়ার প্রতিযোগিতার ফাইনালিস্টদের নাম ঘোষণা করেছে আয়োজকরা। প্রতি বছরের মতো এবারও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বাছাই করা শেফদের নিয়ে কেমব্রিজ রিজিওনাল কলেজে অনুষ্ঠিত হয় রোমাঞ্চকর কুক অফ প্রতিযোগিতা। বিপুল সংখ্যক প্রতিযোগী অংশ নেন এই আসরে। বিচারকদের সামনে তারা উপস্থাপন করেন তাদের সেরা রান্না। আমরা স্পাইস ব্লিস্তনে আইছি নিউ আশকুই ক্যাংটনে। তো স্টার্টার হইলো যে কিং প্রন ডাইনামাইট,
বুঝছনি এগুলো আমার স্পেশাল কিছু স্পাইস আছে। আয়োজনে উপস্থিত ছিলেন কেমব্রিজ রিজিওনাল কলেজের কারিকুলাম ও কমার্শিয়াল অপারেশনের প্রধান গ্রাহাম টেইলর, বিচারক শেফ জেট রহমান, সাবেক মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান, আর্তা চেয়ারম্যান মোহাম্মদ মুনিম সালিক এবং কোঅর্ডিনেটর আলী বাবর চৌধুরী। I just want to say it's been a very exciting day at the ARTA National Show of the Year competition. বিচারকরা জানান প্রতিযোগিতায় অসাধারণ প্রতিভা দেখা গেছে। Yes, today I was one of the judges at Cambridge Regional College for the art chef competition. Incredible day, a lot of chefs really pushing the boundaries of modern Asian cuisine. Very impressed. ন্যাশনাল শেফ অব দ্য ইয়ার 2025-এর জন্য বাছাই হওয়া ফাইনালিস্টদের মধ্যে রয়েছে জালপারি অব উডলিস, স্পাইস ভিলেজ, এলএসি ইন্ডিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড বার, রাজ কিচেন, জোসা, জুনুন, মুগলিস, সিনামন, পিপাসা রেস্টুরেন্ট অ্যান্ড রিসিস ইন স্লেট অ্যান্ড গ্রেন ব্রাসারি অ্যান্ড বার। চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে 6 অক্টোবর লন্ডন হিটলন পার্ক লেনে অনুষ্ঠিত আর্তা গ্র্যান্ড ফিনালে ও গালা ডিনারে অনুষ্ঠানে, যেখানে থাকবে শিল্প খাতের শীর্ষ ব্যক্তিত্ব, এমপি, ভিআইপি ও সেলিব্রিটি অতিথিরা। আয়োজকদের মতে শেফ অনলাইনের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রের এশিয়ান রেস্টুরেন্ট খাতের সৃজনশীলতা ও বিকাশের প্রতিফলন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুয়েতের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কেসিসিআই এবং দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একটি মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। 2016 সালে সহযোগিতা প্রোটোকল স্বাক্ষরের পর থেকেই বাণিজ্য ও বিনিয়োগের নতুন মাত্রা যুক্ত হলেও তেমন কার্যকর উদ্যোগ দৃশ্যমান হয়নি। এবার বাংলাদেশ দূতাবাস কুয়েতের সহযোগিতায় আয়োজিত এই বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক, ঔষধ, কৃষিপণ্য ও শিল্পজাত দ্রব্য রপ্তানির সম্ভাবনা তুলে ধরা হয়। বৈঠকে অংশ নেন কুয়েতের ব্যবসায়ী নেতা, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারা। কুয়েতে যে কোনো মেডিসিনাল ফ্যাক্টরি নেই, তারা সবগুলো মেডিসিনের বাইরে থেকে নিয়ে আসে। তো আমরা এখানে আসছি আমাদের ফার্মাসিউটিক্যালসের যে অপরচুনিটি, ফার্মাসিউটিক্যালসের যে ফ্যাসিলিটি বা ফার্মাসিউটিক্যালসের যে কোয়ালিটি আমরা বিভিন্ন দেশে ইতিমধ্যে প্রমাণিত করেছি। আশা করি এর মধ্যে একটা পরিচিতি এবং একটা জানার পরে তো ব্যবসা শুরু হবে। আই থিঙ্ক এটা গুড রিলেশন উইল স্টার্টিং নাও। সাথে তাদের প্রজেক্টগুলা এনভায়রনমেন্ট দেখবো এবং তাদের সাথে আমরা যোগাযোগ করে নতুন করে আমরাও ইনভেস্ট করার ইন্টারেস্টেড আছে। বাংলাদেশ যে রিপ্রেজেন্টেটিভ যারা এসছেন বিজনেস কমিউনিটির, তাদের বৈঠক আমরা শুরু করলাম। তো এখন এই মুহূর্তে বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে কয়েক মিলিয়নের মাত্র আমাদের ব্যবসা হয়। তো আমরা আশা করছি আমরা কয়েক বিলিয়নে এটাকে উঠিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধ পর্যটন শিল্প সৌদি নাগরিকদের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটে নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মঙ্গলবার জেদ্দায় বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চল শাখার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। বলেন, প্রবাসীরা যেন বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশের রেমিটেন্স পান। তিনি আশ্বাস দিয়ে জানান, প্রবাসীদের যে কোনো সমস্যা দ্রুত সমাধান এবং কনস্যুলেট সেবার মনোনয়ন নিয়ে হবে তার প্রধান লক্ষ্য। চীনের জাতীয় দিবস সহ বিভিন্ন সরকারি ছুটির কারণে আগামী 8 দিন বন্ধ থাকবে বাংলাদেশে দেশটির ভিসা কার্যক্রম। ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায় 1 থেকে 8 অক্টোবর পর্যন্ত ভিসা অফিসের কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে 9 অক্টোবর থেকে নিয়মিত কার্যক্রম আবারও শুরু হবে। তবে 26 সেপ্টেম্বর ও 10 অক্টোবর 2 শুক্রবার ভিসা অফিস স্বাভাবিক নিয়মেই খোলা থাকবে। যুক্তরাজ্য দরগাপাশা পঞ্চায়েত কাউন্সিলের উদ্যোগে মত বিনিময় সভা ও সম্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সফররত দরগাপাশার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মইনুল হোসেন মুবিনের সম্মানে সোমবার সন্ধ্যায় ইস্ট লন্ডনের হোয়াইট চ্যাপেলের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠান হয়। ইমরান হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলের সভাপতি ফজলুল করিম চৌধুরী রুকন। প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মইনুল হোসেন মুবিন। বিশেষ অতিথি হয়ে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের কাউন্সিলর
ইকবাল হোসেন, নিউহ্যাম কাউন্সিলের কাউন্সিলর মোহাম্মদ উসমান গনি, সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনেকেই। রোমে উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠিত হল বরিশাল জেলা সমিতি ইতালির বহুল প্রতীক্ষিত নির্বাচন। প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণে এই নির্বাচন পরিণত হয় মিলন মেলায়। দিনভর ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আলামিন ভুঁইয়া। সর্বাধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান সোহেল। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জামাল সর্দার, আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক হয়েছেন জিহাদুল ইসলাম সজল। বরিশালের সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সমিতিকে আরও সক্রিয়ভাবে পরিচালনা করবেন বলে জানান নবনির্বাচিত নেতারা। জোহানেসবার্গের ফোর্সবার্গের সিলভার স্পুন রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে দক্ষিণ আফ্রিকা বিএনপির নর্থ শাখা। 14 সেপ্টেম্বর আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জহিরুল আলম তরুণ এবং সঞ্চালনায় ছিলেন নাজমুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রধান উপদেষ্টা মমিনুল হক মমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান আলী বাবুল, ইসমাইল হোসেন মোশাররফ, মামুন আহমেদ, ফজলুল চৌধুরী, কফিল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। কানাডার নোভা স্কোশিয়া হ্যালিফ্যাক্সে অনুষ্ঠিত হল বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অফ নোভা স্কোশিয়া বিডি ক্যান্সার আয়োজনে এক বর্ণাঢ্য রবীন্দ্র নজরুল সন্ধ্যা। স্থানীয় সময় মঙ্গলবার ঐতিহাসিক লেফটেন্যান্ট গভর্নরের ভবনে আয়োজিত এই অনুষ্ঠান ছিল বাংলাদেশি কমিউনিটির প্রথম সাংস্কৃতিক কোনো আয়োজন। শুরুতে বক্তব্য রাখেন নোভা স্কোশিয়ার সম্মানিত মেয়র মাইক স্যাভেজ, যিনি বহু সংস্কৃতির বিকাশে এই ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন। এরপর অতিথিদের স্বাগত জানান বিডি ক্যান্সার চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়া তালুকদার। পরে একে একে পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গান, নৃত্য এবং আবৃত্তি। সংস্কারের চাহিদা বুঝতে হলে গেল 15 বছরের কর্তৃত্ববাদী শাসন কিভাবে রাষ্ট্র ও সমাজের জবাবদিহিতার সংকট তৈরি করেছে তা দেখতে হবে, এমন মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। তিনি প্রশাসন ও রাজনৈতিক কাঠামোয় সমানভাবে আইনের প্রয়োগ ও জবাবদিহিতা প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন। টরন্টোর এগলিংটন স্কোয়ার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কানাডিয়ান সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ CCBS এ সেমিনারে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর আহমেদ শফিকুল হক। স্বাগত বক্তব্য দেন CCBS এর পরিচালক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম মিয়া। রেকর্ড অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয়েছে চতুর্থ ইস্ট হ্যান্ডস চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট। 14 সেপ্টেম্বর ইলফোর্ডের রেডব্রিজ স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট 108টি দল অংশ নেয়। এটি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে আয়োজিত সবচেয়ে বড় ব্যাডমিন্টন টুর্নামেন্ট হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে। বাংলাদেশের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য তহবিল সংগ্রহই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতা 3টি গ্রুপে অনুষ্ঠিত হয়। গ্রুপ এতে চ্যাম্পিয়ন হন ফিফি ও মিতুন, গ্রুপ সিতে জাহিদ ও ফারিস, আর গ্রুপ ডিতে মুরাদ ও বাবুল। রানার আপ ও তৃতীয় স্থান অধিকারী দলগুলো পুরস্কার এবং ট্রফি লাভ করে। পারস্পরিক অবিশ্বাস থেকে জুলাই অভ্যুত্থানের রাজপথে থাকা দলগুলো নতুন দাবিতে ফের নামছে রাজপথে। নিউজ 24-এর সাথে সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, ইসলামিক দলগুলোর কিছু দাবির সাথে তিনিও একমত, তবে পিআর পদ্ধতি চান সংসদের উচ্চকক্ষে। আর পাশাপাশি ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পক্ষেও তিনি। আর এসব সিদ্ধান্ত আলোচনার টেবিলে হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। শাহনাজ ইয়াসমিনের রিপোর্টে বিস্তারিত।
জুলাই অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার 15 বছরের স্বৈরশাসনের। রাজপথের সামনের সারি থেকে অন্তর্বর্তী সরকারের অংশ হন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নির্বাচনকে সামনে রেখে জুলাই অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে এখন অবিশ্বাস। বারবার সংলাপ আলোচনায় কমছে না দূরত্ব। এমন পরিস্থিতিতে আগামী 18 তারিখ 7 দফা দাবিতে সমাবেশের ডাক জামাত ইসলামী সহ ইসলামিক দলগুলোর। যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হতে পারি। দেশের সাম্প্রতিক রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে নিউজ 24 এর মুখোমুখি হন উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, যেই আলোচনা টেবিলে বসে করা যায় তা নিয়ে রাস্তায় নামা গণতন্ত্রের জন্য শুভ নয়। আমি যতদূর মনে করি যে এই পরিস্থিতিতে আসতো না যদি ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো আরো সদিচ্ছা দেখাতো এবং সকল দিক থেকে একটা ছাড় দেওয়ার মানসিকতা তৈরি হতো। কিছু বড় বড় প্রশ্নে এখন গিয়ে শেষ পর্যন্ত বিষয়গুলো আটকে গেছে। সেখানেও আমি মনে করি যে আরো সদিচ্ছা দেখাতে পারলে সেই বিষয়গুলো সমাধান হয়ে যাবে। এরকম যদি চলতে থাকে যে বড় বড় রাজনৈতিক দলগুলোর একটা অংশ আন্দোলন করছে আর একটা অংশ নির্বাচন মুখী হচ্ছে, তো সেক্ষেত্রে সরকারের জন্য তো এটা একটু কঠিনই সেদিকে এগিয়ে যাওয়া। পরবর্তী সরকারের জবাবদিহিতা নিশ্চিতে সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতি সহ ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবির ব্যাপারে জামাতে ইসলামীর সাথে একমত উপদেষ্টা আসিফ মাহমুদও। তবে তা সরকারের সাথে আলোচনার মাধ্যমে সম্ভব বলে মনে করেন তিনি। এই ফ্যাসিবাদ কায়েম করার ক্ষেত্রে জাতীয় পার্টির একদম সরাসরি অংশগ্রহণ ছিল। সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে এবং এই গণঅভ্যুত্থানের একজন প্রতিনিধি হিসেবে আমি মনে করি যে কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া উচিত হবে না। শক্তিশালী একটা উচ্চ কক্ষ থাকলে আমার মনে হয় এই জায়গায় নিম্নকক্ষের যেই একচ্ছত্র আধিপত্য সেটা একটা চ্যালেঞ্জের মুখে থাকবে এবং একটা জাতীয় ঐক্য ছাড়া যে কোনো ধরনের বড় ধরনের পরিবর্তন করা সম্ভব হবে না। উপদেষ্টা মনে করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে সেই সুযোগে ফ্যাসিবাদ উত্থানের সুযোগ তৈরি হবে, যা জুলাই অভ্যুত্থানের মর্যাদাকে নষ্ট করবে। বেটার নেগোসিয়েশনের জন্য হয়তো কেউ বড় দাবি করছে বা কেউ মনে করছে যে এটা ছাড় দিলে আরো কিছু হয়তো ছাড় দিতে হবে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। আগামী নির্বাচনে পিআর পদ্ধতির সুযোগ নেই। কেউ এটা চাইলে তা বাস্তবায়ন করতে হবে সংসদ নির্বাচনের মাধ্যমে আর জনগণের ম্যান্ডেট নিয়ে, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নজরুল ইসলাম খান। বুধবার বিকেলে ইইউ পার্লামেন্টের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তারা এসব কথা বলেন। আর বিএনপি নেতারা আরও বলেন, আগামী নির্বাচনে পিআর যে যৌক্তিক নয় তা ইইউ প্রতিনিধিরাও অনুধাবন করতে পেরেছেন। ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক। গুলশানে ইইউ অফিসে আলোচনা হয় 1 ঘন্টার বেশি সময় ধরে। বৈঠকে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির 6 সদস্য, আর ইইউ পার্লামেন্টের পক্ষে ছিলেন 12 সদস্য। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি নেতারা। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা অনুধাবন করেছেন বাংলাদেশের আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে সম্ভব নয়। ওরা অনুধাবন করতে পারছে যে পিআর যদি কেউ চায়ও সেটা তো আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাস করতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে। আমরা কিছু লোক টেবিলের চারিদিকে বসে কিছু রাজনৈতিক দল জনগণের পক্ষ থেকে আগেভাগে তো এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য একটি নির্বাচিত সরকার দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, এই দুই ক্ষেত্রেই ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা পেয়েছি আমরা সব সময়। তারা এই সহযোগিতা অব্যাহত রাখবে বলেছে এবং তারা চায়, যেটা খসরু ভাই বলেছেন, যে যত দ্রুত সম্ভব বাংলাদেশ গণতন্ত্রে ফিরে আসে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়, এটা তারা প্রত্যাশা করে। এদিকে রাজধানীর বনানীর একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ঐক্যমত হয়ে গেছে এবং আলোচনা অব্যাহত আছে, তো সেইখানে মাঝখান থেকে একটা এই ধরনের কর্মসূচি দেওয়ার অর্থটা কি? তাইলে তো একটা তো প্রশ্ন তো থেকে যায় এখানে, তাই না? এখনো আলোচনাই শেষ হয় নাই, এর মধ্যে কর্মসূচি দিয়ে তারা দেশের মানুষকে কি বোঝাতে চাচ্ছে? আমির খসরু বলেন, প্রচলিত পদ্ধতিতে জনগণ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তৃতীয় ধাপের তৃতীয় দিনেও আলোচনাতে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, অক্টোবরের শুরুতে দ্রুততম সময়ে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করে তা সরকারের কাছে উপস্থাপন করবে কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ব্যাপারে বিভিন্ন পথ এবং পদ্ধতি নিয়ে তৃতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা সভা। জুলাই আগস্ট মাসে সংঘটিত বিশেষজ্ঞ কমিটির পরামর্শ অনুযায়ী বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাবনা উত্থাপন করা হলেও সর্বসম্মত ঐক্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। এখনো আগের মতো যে সবচেয়ে বেস্ট পদ্ধতি। সভা শেষে ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলীয়ভাবে আলোচনার পাশাপাশি গণপরিষদ নির্বাচনের পক্ষে তাদের অবস্থানের কথা জানায়। সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগেই গণভোটের পক্ষে জামায়াত ইসলামী। গণপরিষদ কাম পার্লামেন্টের যে কথাটা আমরা বলেছি এটাই আমরা আবার পুনর্ব্যক্ত করেছি এবং বাকি যে নতুন প্রস্তাব আজকে মাত্র আসলো এটা নিয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করব। কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমেই এটা বাস্তবায়ন করতে হবে, প্রয়োজনে এরপরে গণভোটে আমরা যেতে পারি, তবে এটা ইলেকশনের পরে নয়, অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ ব্যাপারে গণভোট হতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতানৈক্য দেশকে সংকটের দিকে নিয়ে যাবে বলে শঙ্কার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আমরা সমাধানের জন্য এক জায়গায় যাওয়ার জন্য প্রতিদিন ইনোভেটিভ আইডিয়াস বা জাতির পক্ষে সমাধানের জন্য আমরা প্রস্তাব দিয়ে যাচ্ছি। এখন যদি এই আলোচনার টেবিলে সমাধান হয়, আমি আশা করি হবে ইনশাআল্লাহ, তাহলে আমরা যে কোনো অসাংবিধানিক প্রক্রিয়াকে আমরা বন্ধ করতে পারব। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারকে একাধিক সুপারিশ প্রস্তাব করতে চায় কমিশন। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সরকারকে একাধিক বিকল্প পদ্ধতি সুপারিশ করতে এবং এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি আরো কাছাকাছি আসতে পারে তাহলে সংখ্যাটা কমবে, সরকারের জন্য বাস্তবায়নের বিবেচনা সহজতর হবে। অক্টোবরের শুরুতেই সুনির্দিষ্ট চূড়ান্ত প্রস্তাবনা দেবে কমিশন বলেও জানান অধ্যাপক আলী রিয়াজ। এটা আমরা বিবেচনা করতে পারি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে, আর ভোটের পর নিজ কাজে ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভের সাথে ভিডিও কলে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি। ব্যাংকিং খাত পুনর্গঠন প্রচেষ্টা এবং রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ সহ তার সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এ সময় IMF এর ব্যবস্থাপনা পরিচালক ডক্টর ইউনূসের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন। প্রবাসী সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।